Assalamu alaikum. Welcome today with a disease of the inner ear, Meniere's disease. This is a very commonly mistakenly diagnosed, rather misdiagnosed. অনেকেই এটা ডায়াগনোসিস করতে মিস করেন। এই ধরনের একটা সিচুয়েশন, কানের একটা রোগ। এটার সিমটমগুলা কানের মধ্যে কম, বাট কানের মধ্যে তো ডেফিনেটলি আছে। এরকম একটা ডিজিজ আমরা মিনিয়ার ডিজিজ বলি, যেটা সাধারণত ফিজিশিয়ানরা, জেনারেল ফিজিশিয়ানদের কাছে পেশেন্টরা বেশি যান এবং ওনাদের ডায়াগনোসিস করতে এবং ইএনটি স্পেশালিস্টদের কাছে রেফার করতে সময় লেগে যায়। মিনিয়ার্স ডিজিজ, মেনিয়ার্স বলে, মেনিয়ার বা মিনিয়ার্স। এটা ইনার ইয়ারের ডিজিজ। আমরা আগে অনেকবার বলেছি যে ডিজিজ কানের তিনটা অংশ, একটা এক্সটার্নাল ইয়ার, একটা মিডল ইয়ার, একটা ইনার ইয়ার। ইনার ইয়ারকে এক কথায় আমরা বলি ল্যাবিরিন্থ। বোনি ল্যাবিরিন্থ হলো অটিক ক্যাপসুল থেকে বোনের যে পার্টটা চতুর্দিকে কভারেজটা, আর এর ভিতরে যে সফট স্ট্রাকচার যেটা, সেটার নাম হলো মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এবং এই মেমব্রেনাস ল্যাবিরিন্থের মধ্যে কক্লিয়া এবং সেমিসার্কুলার ক্যানেল প্লাস ভেস্টিবিউল, যার মধ্যে ইট্রিকিউল এবং সেকিউল থাকে। এগুলো আমরা অ্যানাটমি নিয়ে বলেছি। এই ডিজিজটা আমাদের সেমিসার্কুলার ক্যানেল, ইউট্রিকাল, সেকিউল এবং কক্লিয়ার ডাক্ট, মানে ইনার যে মেমব্রেনাস পার্ট, এইটার একটা ডিজিজ। এবং ডিজিজটা সম্পর্কে আমরা একটু বলবো। প্রথমে বলবো যে এটা ডায়াগনোসিস করতে অনেক দেরি হয়ে যায়, কারণ প্রথমে যাদের কাছে যান, একটা কান থেকে পুজ পড়ে, কানে ব্যথা করে, এই ধরনের ডিজিজ নিজের যে কোনো ফিজিশিয়ানরা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে বুঝেন যে এটা যদি রিফ্র্যাক্টরি হয়, চিকিৎসা করতে ফেইল হয়, তাহলে ঠিক আছে ইএনটি স্পেশালিস্ট দেখবেন। কিন্তু মিনিয়ার্স ডিজিজের মেইন সিমটম হলো ভার্টিগো, মাথা ঘুরায়। এই মাথা ঘুরানোর রোগীরা সাধারণত ফিজিশিয়ানের কাছে, নিউরো ফিজিশিয়ানের কাছে, আরো অন্যান্য চেস্ট ফিজিশিয়ান, বিভিন্ন জনের কাছে যায়, জেনারেল ফিজিশিয়ানদের কাছে যায়। ওনারা কিন্তু এটা ডায়াগনোসিস করতে একটু সময় লেগে যায়। অনেক পরীক্ষা নিরীক্ষা অনেকে করে ফেলেন, এমআরআই, সিটি স্ক্যান, হাসপাতালে ভর্তি করে কয়েকদিন রাখা পেশেন্টের যেরকম সিমটম নিয়ে আসে। কাজেই আমি এটা সম্পর্কে ভূমিকাতে একটু কথা বলবো এই জন্য যে মিনিয়ার ডিজিজ, প্রথমে উইথ রেসপেক্ট টু প্রসপার মিনিয়ার, এই মিনিয়ার নামটার বানানটা তোমরা খেয়াল করো। আপনারা দেখেন মিনিয়ার্স এর নামটা বানান MENIER, এটা অ্যাপোস্ট্রোফি এস, মিনিয়ার্স। মেনিয়ার সাহেবের বা মিনিয়ার সাহেবের নামে এটা করা হলো। এখানে দুটা ইপোনিম বা নক্তা, দুইটা ইয়ের উপরে আছে। হিস্ট্রিক্যালি এই মেনিয়ার, প্রসপার মেনিয়ার জমিদার, ইটালির জমিদার বংশের ছেলে, যার কারণে তার একটা একটা ইপোনিম পেয়েছেন উনি বংশ থেকে, এবং আরেকটা ইপোনিম উনি, ইপোনিম বলে এগুলাকে, ইপোনিম উনি পেয়েছেন এই রোগ সম্পর্কে, যে রোগ সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না। ইয়ার্স এন্ড ইয়ার্স মানুষ এগুলা ভুগত। কত শত শত বছর থেকে, পৃথিবীর জন্ম থেকে এত বছর পরে, ইন 1861 প্রসপার মিনিয়ার এই রোগ সম্পর্কে প্রথম ধারণা দেন যে এটা কানের একটা রোগ, এবং এটার ভিতরের রোগ অবস্থা সম্পর্কে উনি কতগুলো সিমটম, যে এই সিমটম তিনোটা একসাথে যদি হয়, লাইক ভার্টিগো, সেন্সরি নিউরাল ডেফনেস এবং টিনিটাস, এই জিনিসগুলো মানুষ যখন কমপ্লেইন করে, তখন কিন্তু এটা পরিষ্কার যে এই রোগটা কানের রোগ। এই কথাটা যিনি প্রথম ডিক্লেয়ার করলেন, ওনার নাম হলো প্রসপার মিনিয়ার। আমরা আসবো ওনার সম্পর্কে, যার ছবি দেখাবো। এই মিনিয়ার্স ডিজিজ, যেটাকে একটা ডিজিজ অফ দি ইনার ইয়ার, ম্যানিফেস্টেড বাই সিভিয়ার রিকারেন্ট এপিসোডিক ভার্টিগো। মেইন জিনিসটা হলো ভার্টিগো। ভার্টিগোর সাথে তিনটা অ্যাডজেক্টিভ আমরা যোগ করেছি, এটা যোগ করাই আছে ডেফিনিশনের মধ্যে। আমরা যদি আর কিছু মনে না থাকে, শুধু যে ভার্টিগো, ইম্পর্টেন্ট কজ অফ ভার্টিগো হলো মিনিয়ার্স ডিজিজ। সিভিয়ার অর্থাৎ এটা এমন পরিমাণ, এটা একদম শোয়ার থেকে আর উঠতে পারে না, হাঁটতে চলতে ফিরতে পারে না, এরকম পর্যায়ে পর্যন্ত হয়ে যায়। রিকারেন্ট মানে আবার কয়েকদিন পরে পরে আসবে। এপিসোডিক অলমোস্ট সিনোনিমাস, বাট এটা যেহেতু বারবার আসে এবং একটা গ্যাপ দিয়ে আবার আসে, গ্যাপ দিয়ে আবার আসে, সেই জন্য আমরা বলি এটা সিভিয়ার রিকারেন্ট এপিসোডিক ভার্টিগো। আমরা কিন্তু একটা কথা বলছি এখানে, যে এটা ভার্টিগো। টিনিটাস,
টিনিটাস শব্দের অর্থ হলো রিঙ্গিং ইন দ্য ইয়ার, সাউন্ড ইন দ্য ইয়ার, অথবা সাউন্ড ইন দ্য হেড বা রিঙ্গিং ইন দ্য হেড, শোঁ করে, ভোঁ করে, নানান রকমের আওয়াজ করে কানের ভিতরে, কন্টিনিউয়াস আওয়াজ, কিন্তু খুবই কষ্টকর সহ্য করা। প্রগ্রেসিভ সেন্সরি নিউরাল ডেফনেস, এই তিনটা জিনিস আস্তে আস্তে কানে কম শোনা শুরু হয়। রোগটা যখন বেশি অ্যাটাক করে তখন একটু বেশি কম শুনলেও পরে অনেকটাই রিকভারি হয়, আবার নর্মালের কাছাকাছি আসে। একটা অ্যাটাকের পরে আরেকটা অ্যাটাকে যাওয়া পর্যন্ত, একটা অ্যাটাকে অনেকটা কমে গেল, আবার একটা অ্যাটাকের সময় একটু উপরে আসে, কিন্তু একদম নর্মালে আসে না, তার থেকে একটু নিচে, পরেরটাতে আরো একটু নিচে নেমে যায়, আবার আস্তে আস্তে আগেরটার থেকে নিচে থাকে। এরকম করে করে এই ধরনের ডেফনেসকে আমরা বলি প্রগ্রেসিভ ডেফনেস। Meniere's disease is a disease of the inner ear manifested by severe recurrent episodic vertigo, tinnitus, and progressive hearing loss. Progressive sensorineural hearing loss, progressive deafness যেভাবে আমরা বলি। এই পয়েন্টগুলো, এই চারটা শব্দ মনে রাখলে সব চলে আসে মাথায়। একটা ইনার এয়ারের রোগ, এটাতে ভার্টিগো হয় মেইন ফিচার, এটাতে সেন্সরিনাল ডেফনেস হয়, এটাতে টিনিটাস থাকে। আর এখানে বড় করে একটা জিনিস আমি লিখে রাখছি, হাইড্রপস এন্ডোলিম্ফেটিকাস, এন্ডোলিম্ফেটিক হাইড্রপস। এন্ডোলিম্ফেটিক হাইড্রপস বা হাইড্রপস এন্ডোলিম্ফেটিকাস, যেটা ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক ছাড়া কারণের জন্য, কোনো ট্রমার জন্য, সার্জারির জন্য, অটোইমিউন ডিজিজের জন্য অনেক কারণে কিন্তু হয়, ওগুলোকে আমরা মিনিয়ার্স বলি না, ওগুলো ওই ডিজিজের কথাই আমরা বলবো। কিন্তু এন্ডোলিম্ফেটিক হাইড্রপস অথবা হাইড্রপস এন্ডোলিম্ফেটিকাস, হাইড্রপস শব্দের অর্থ হলো পানি বেশি জমে ফুলে যাওয়া। কেমন, কানের ভিতরে কিভাবে হয়, কোথায় হয়, আমরা একটু দেখবো। কাজেই এখানে এই পৃষ্ঠায় যা লেখা আছে, আমার মনে হয় এমবিবিএস এর কোনো ছেলের সাথে আমরা যখন ডাক্তাররা পরীক্ষার সময় কথা বলি, এই কয়েকটা ইনফরমেশনের সাথে আর খুব বেশি ইনফরমেশনের দরকার নাই, এইটুকু জানা থাকলে আসলে সে পাস মার্ক পেয়ে যায়। সাথে অন্যান্য জিনিস নিয়ে আমাদের সাথে আলাপ করতে পারলে আমরা ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং বেটার মার্কস দেই। ডিজিজটার ডেফিনেশনটা কি, কোন জায়গার রোগ, মেইন সিমটম গুলো কি, প্যাথোলজিটা কি। প্যাথোলজিটা হলো এন্ডোলিম্ফেটিক হাইড্রপস, আর সিমটম গুলো হলো ভার্টিগো, সেন্সরিনাল ডেফনেস এন্ড টিনিটাস। আর এটা একটা ইনার এয়ারের ডিজিজ। ট্রিটমেন্টের জন্য আমরা কখনোই মনে করি না যে জেনারেল ফিজিশিয়ানরা অথবা অন্যান্য স্পেশালিস্টরা প্রপারলি ট্রিট করতে পারবে এটা। কাজেই এইটুকু জানা খুবই জরুরি একটা বিষয় এই ডিজিজ সম্পর্কে। এবং আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম এবং আমরা যখন দেখতাম, আমরা কয়েক বছরে অনেক দিনে একজন মিনিয়ার ডিজিজের কথা শুনতাম। ইভেন আমি ইএনটিতে স্পেশালিস্ট হিসেবে ঢোকার পরে ফ্রম 88 অনওয়ার্ডস আমরা দেখেছি যে প্রথমে 88-90 দিকে যে আমাদের স্যারদেরকেও দেখতাম যে আসলে ওই আন্ডারস্ট্যান্ডিং এর কারণে বা ইন্ডেক্স অফ সাসপিশনের কারণেই এটা অনেক কম রোগ দেখতাম। কিন্তু নিজেরা ডাক্তার হওয়ার পরে দেখলাম, দেশের বাইরে অনেকের কাছ থেকে অনেক এক্সপোজারের পরে দেখলাম যে ভেরি ফ্রিকুয়েন্ট ডিজিজ, মাথা ঘুরানো এবং তার সাথে অন্যান্য ফিচারগুলো নিয়ে এটা অনেক বেশি বেশি আমাদের দেশে রোগীদের ট্রিটমেন্ট দেয়া খুবই প্রয়োজন। এটার হিস্ট্রি আমি সংক্ষেপে একটু বলবো। সেটা হলো যে 1861-এ প্রসপার মিনিয়ার, মিনিয়ার সাহেবের, এটা হলো মিনিয়া ইটালিয়ান জেন্টলম্যান, এবং ওনার এই ই এর উপরে দুইটা ইপোনিম, আরবি শব্দের উপরে ইপোনিম হয়, আর ইটালিয়ান ইংলিশের উপরে ইপোনিম হয়, ইংরেজি লেখার উপরে ইপোনিম হয় না। এবং এটা আমি ওয়েব থেকে ঠিক ওনার ইপোনিম শব্দটা নামিয়েছি এই জন্য, দেখানোর জন্য, কারণ আমার ইংলিশ এই কি বলে কিবোর্ড দিয়ে এটা তো লেখাই সম্ভব না। কেমন, হি ডিসক্রাইবস দি ক্লাসিক্যাল সিমটম, যার কারণে এটা এক সময়ে অনেক বছর পর্যন্ত, 100 বছরেরও বেশি দিন এটাকে মিনিয়ার্স সিনড্রোম হিসেবে বলা হতো। সিনড্রোম মানে হলো কয়েকটা সিমটম কমপ্লেক্স, যেগুলা সাথে কি প্যাথোলজি ভালো করে জানা যায় নাই, সেটাকে বলে সিনড্রোম। কিন্তু যখনই ওই সিনড্রোমের স্পেসিফিক প্যাথোলজিটা এটার সাথে যোগ করা হয়, আবিষ্কার করা হয়, রিলেট করা হয়, তখন ওটার নাম হয়ে যায় ডিজিজ। কাজে আমাদের এই মিনিয়ার্স ডিজিজ, প্রসপার মিনিয়ারের এই সিনড্রোম, আগে ছিল মিনিয়ার সিনড্রোম, আর এখন আমরা এটাকে মিনিয়ার্স ডিজিজ হিসেবে আসি। এবং 1983 আমি গ্রাজুয়েশন করেছি 1983-তে, মাত্র এই কয়েক বছর আগে হলফাইক এন্ড পোর্টম্যান কনফার্মস দি এন্ডোলিম্ফেটিক হাইড্রপস, যে হাইড্রপস এন্ডোলিম্ফেটিকাস বা এন্ডোলিম্ফেটিক হাইড্রপস, অর্থাৎ এন্ডোলিম্ফ যে কম্পার্টমেন্টে থাকে আমাদের ককলিয়াতে, এটার সাথে কিন্তু অন্যান্য টিউবগুলোরও কমিউনিকেশন আছে, সেখানে এটা ফুলে উঠে। আমরা হাইড্রোস্পিটালিস শুনেছি, হাইড্রোপসি শুনেছি। কেমন, ওখানে কি হয়, পানির পরিমাণ বেড়ে যায়, এই কনসেপ্টটা তাই।
কেমন, এবং পানি বাড়া মানেই সোডিয়াম বাড়া, সোডিয়াম বাড়া মানেই পানি বাড়া। কাজে এগুলো আমরা আসবো এখানে এই ডিজিজ নিয়ে। কোন বয়সে সাধারণত হয়ে থাকে? ইউজুয়ালি 35 to 60 ইয়ার্স এর দিকে। ফিমেল মেল রেশিও মেয়েদের একটু মহিলাদের একটু বেশি হয়, এবং কখনো ফ্যামিলিয়াল হয়, এক কানেই বেশি হয়ে থাকে, কখনো কখনো দুই কানও এফেক্ট করে। ইন 2, 3, 5 ইয়ার্স দেখা যায় উইথ প্রোগ্রেশন অফ দ্য টাইম, কোনো কোনো সময় দেখা যায় যে এটা দুই কানকেই এফেক্ট করতেছে, এটা ফ্যামিলিয়াল হয়ে থাকে। কাজেই এইজ এবং ইনসিডেন্স এটা মহিলাদের বেশি। আর আমাদের দেশে কোনো স্ট্যাটিস্টিক্স আমাদের ওইভাবে নাই, যেহেতু আমাদের সব রোগীদের কোনো রেজিস্ট্রি নাই এবং ওরকম সিস্টেম নাই। কিন্তু আমি বলবো আমাদের দেশে যত মানুষ কানের রোগী আছে তার মধ্যে 5 to 10% মানুষ মিনিয়াস ডিজিজে ভুগে থাকেন। মিনিয়াস ডিজিজ একটা খুবই ইজিলি ডায়াগনোসড একটা ডিজিজ, এবং আমরা এটাকে কনফার্ম করার জন্য যে সিস্টেমগুলা, এগুলো আমরা আসতেছি দেখব। সব অনেকগুলো কথা আছে এখানে, এবং অনেক ট্রিটমেন্ট আছে যেগুলো আমাদের দেশে আমরা যেখানে ডায়াগনোসিস করতে এত অসুবিধা, ট্রিটমেন্ট করার জন্য আমাদের সুযোগ সুবিধা কম। বাট আমরা যেটুকু করে থাকি এইটুকু বলবো, আর যেটুকু করার ডিসিপ্লিন করা আছে বাহিরে করে থাকে, যে সমস্ত হায়ার সেন্টার আছে ওয়ার্ল্ডে, শুধু ইয়ারের হসপিটাল আছে, ওরা এই ডিজিজগুলো নিয়ে ট্রিটমেন্ট করে থাকে। এবং যেহেতু ইনার ইয়ারের ডিজিজ, আমরা এক্সটার্নাল ইয়ার এবং মিডল ইয়ারের ডিজিজে বেশি ডায়াগনোসিস করে থাকি, সার্জারিও করে থাকি, ট্রিটমেন্টও করে থাকি, কিন্তু ইনার ইয়ারের ডিজিজের কিছু মেডিকেল ট্রিটমেন্ট, অল্প কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা করে থাকি। কেমন, এটা হলো মোটামুটি, এটা বাচ্চাদের এই রোগ হয় না, ভেরি ভেরি রেয়ারলি কোনো সময় এক্সেপশনাল যদি পাওয়া যায়, এবং ইন 60-65 এর দিকে আবার সিমটম কমে যায়। প্যাথোলজি সম্পর্কে এখানে আমি বলেছি হাইড্রপস এন্ডোলিম্ফেটিকাস অথবা এন্ডোলিম্ফেটিক হাইড্রপস। এইটা ককলিয়ার একটা ক্রস সেকশন। এটার মধ্যে দেখা যাচ্ছে যে এটা 3টা টিউব থাকে। এইটার নাম হলো স্কেলা মিডিয়া, এই জায়গাটার নাম হলো স্কেলা মিডিয়া, আমি এখানে একটু দেখাই। আর এটা হলো স্কেলা টিম্পেনি, এটা হলো স্কেলা ভেস্টিবুলি, এবং এখানে নার্ভ থাকে। এখানে এটার নাম হলো এই যে অর্গান অফ কর্টি, এবং এই যে লিভিং পার্টটুকু, যেটুকু সেলুলার স্ট্রাকচার থাকে, এই জায়গাটার নাম হলো বেজিলার মেমব্রেন। হ্যাঁ, এখানে বেজিলার মেমব্রেন থাকে। আর এখান থেকে এটার যে স্পাইরাল লেমিনা থেকে বেজিলার মেমব্রেনের অর্গান অফ কর্টির উপরে একটা মেমব্রেনাস স্ট্রাকচার থাকে, ওটাকে আমরা বলি টেক্টোরিয়াল মেমব্রেন। এবং আমি এটার উপরে বেশি ভিতরে যাব না, যখন আমরা ছবি দেখবো আরো এটা দেখবো। এখানে হলো রডস অফ কর্টি, এবং এখানে আউটার হেয়ার সেল এবং ইনার হেয়ার সেল, আমরা অ্যানাটমিতে বলেছিলাম। এখানে দেখা যাচ্ছে যে স্কেলা মিডিয়া যেটা, এখানে একটা জিনিস আমরা বুঝবো, আমরা এন্ডোলিম্ফ নিয়ে কথা বলছি, আমার মনে হয় পেরিলিম্ফের সাথে এন্ডোলিম্ফটা একটু ডিফারেন্সিয়েট এখনই করে নেওয়া দরকার। এই যে দুটো টিউবে, দুটো কিন্তু কমিউনিকেটর আছে এট দা টিপ অফ দা ককলিয়া, যে জায়গাটার নাম হেলিকোট্রেমা। এই হেলিকোট্রেমাতে, ককলিয়ার হেলিকোট্রেমাতে এই স্কেলা টিম্পেনি এবং স্কেলা ভেস্টিবুলি, দুইটার যোগাযোগ, একই ফ্লুইড থাকে, এটা থাকে এক্সোলিম আর পেরিলিম, আর এটাতে থাকে এন্ডোলিম। এই পেরিলিম্পের নেচার হলো এক্সট্রাসেলুলার ফ্লুইডের মতো। এক্সট্রাসেলুলার ফ্লুইড আর রিচ ইন সোডিয়াম, লেস ইন পটাশিয়াম, এবং ওয়াটার বেশি থাকে, এরকম একটা ফ্লুইড। ফ্লুইড সব পানিতে পানি থাকে বেশি, কিন্তু এই এন্ডোলিম্পের ভিতরে পটাশিয়াম বেশি থাকে, মানে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের স্ট্রাকচারের কাছে থাকে। কাজে এটা একটা নর্মাল মেমব্রেনাস লেবিরিন্থ, আর এটা ডাইলেটেড মেমব্রেনাস লেবিরিন্থ ইন মিনিয়াস ডিজিজ। এখানে হাইড্রপস আছে। আমরা এখানে এই যে এখানে ফুলে গেল, এটা আমি দুটো ভিডিও দেখাবো, এগুলাতে জিনিসগুলো সম্পর্কে এরকম হাজার হাজার ভিডিও ইয়েতে পাওয়া যায়, আপনারা সবাই দেখতে পারেন। আমি যেগুলো স্পেসিফিক দেখাচ্ছে আমাদের প্রয়োজনীয় পার্টগুলো, ওটুকু নিয়ে আমি ইউটিউব থেকে নামিয়ে আমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে প্লেস করেছি। আমি দেখাবো, একটু দেখিয়ে দেব, এবং একটু পারলে একটু বুঝিয়ে দেব। এটা হলো প্যাথোলজি। আর এই যে আমাদের ককলিয়া, নরমালি আমরা কিভাবে শুনি এবং ককলিয়া কিভাবে কাজ করে, এটার উপরে এই যে রবার্ট right over here, this would be the internal hub of the spiraling cochlea. So this is where you have the structure called the medullus, and we're going to find spiral ganglia within the medullus. Right over here, we have the cochlear duct. The cochlear duct is going to contain endolymph.
Here we have the vestibular duct. The vestibular duct contains perilymph. Down over here we have the tympanic duct. The tympanic duct is confluent with the vestibular duct at the tip of the cochlea, and the tympanic duct also contains perilymph. Let's take a closer look at the cochlear duct. Notice that it is separated from the vestibular duct over here by this relatively thin membrane, the vestibular membrane. When a pressure wave is created in the fluid of the vestibular duct, it readily goes right through this thin membrane into the fluid and affects the fluid of the cochlear duct. Now, this structure over here is the organ of Corti. This is the organ that is responsible for transducing a pressure wave that's created inside the cochlear duct into electrical impulses that we interpret as hearing. Notice that it's resting on a sturdier membrane, which is separating the cochlear duct from the tympanic duct, which is down over here. And this membrane is called the basilar membrane. This roof-like projection is referred to as the tectorial membrane. These cells are the inner hair cells. And then you see you have 3 rows of cells, also hair cells, and these cells are referred to as the outer hair cells. When a vibration occurs, it causes a differential displacement of these cells in relationship to this tectorial membrane, and that is what is responsible for creating an electrical impulse in these cells. So these cells are the transducers, which are going to change the vibration of the fluid into electrical impulses that are going to be carried by nerves to the brain. So these yellow lines which you see here represent neurons, which are responsible for picking up the impulses that are generated in these hair cells as a result of the pressure waves which travel through the fluid. These sensory neurons are then going to travel medially along the basilar membrane, and they're going towards the medullus. And here you can see the cell bodies of these sensory neurons right over here. And you can see how the cell bodies are aggregated in this location to form a ganglion. So this is a ganglion, and because it represents a continual string of ganglions that spiral within the spiraling cochlea, this is called the spiral ganglion. Processes of these cells leave at the base of the medullus as the cochlear nerve. From here, the cochlear nerve starts. What changes occurs in Meniere's disease like endolymphatic hydrops? Beautiful video demonstrating the pathology. Disease is characterized by tinnitus and ear fullness that is followed by severe spinning attacks that last hours to days. Spinning attacks. It is hypothesized that Meniere's disease is due to an abnormal increase in fluid within the endolymphatic chamber found within the inner ear. Here we have the endolymphatic chamber in green and the surrounding perilymphatic chamber in blue. The vestibular membrane separates the endolymphatic from the perilymphatic chambers. The fluid within each of these chambers are different and kept in a stable equilibrium. However, for unclear reasons, patients with Meniere's disease will start to suffer from excessive fluid buildup within the endolymphatic chamber, causing the vestibular membrane to start stretching. When this happens, symptoms of ear fullness and tinnitus occur. Should enough fluid fill the endolymphatic chamber, the vestibular membrane will eventually rupture, causing the fluids between the chambers to mix, resulting in symptoms of spinning dizziness, also known as vertigo. Over hours to days, the vestibular membrane will slowly heal back together, and the fluid within the endolymphatic and perilymphatic chambers will convert back to normal, resulting in restoration of normal hearing and balance. In order to prevent fluid from building up in the endolymphatic chamber, patients are often instructed to avoid salt, caffeine, and alcohol. Diuretics may even be prescribed in order to help prevent fluid buildup. Should medical management fail, surgical intervention can be performed. Endolymphatic sac. With endolymphatic sac decompression surgery, the bone around the endolymphatic sac is removed. ট্রিটমেন্টের কথা বলে দিচ্ছে যে এটাকে ডিকম্প্রেস করা হয়, এর উপরে বোনটাকে ফাঁক করে দিলে এখানে একটা টিউব আমরা ঢুকাই দেই, বাল্ব বা একটা টিউব, ওয়ান ওয়ে বাল্ব ওয়ালা টিউব।
In another variation of this surgery called endolymphatic duct blockage, bone is removed around the duct and a clip placed to prevent fluid that is produced by the sac from building up in the rest of the inner ear. Finally, if vertigo is still not well controlled, the nerve going to the inner ear balance system can be cut surgically. Alternatively, special drugs can be এটা injected কক্লিয়ার into নার্ভ, the inner কক্লিয়ার ear নার্ভ to থাকলে শোনা chemically যাবে, destroy the ভেস্টিবুলার balance নার্ভটা system. কেটে দিতে পারলে ভার্টিগো আর হবে না। কারণ কি কি কারণে হয়? আমরা বলেছি যে এন্ডোলিম্ফেটিক হাইড্রপস ইডিওপ্যাথিক যদি হয় তাহলে ওইটাকে আমরা বলবো যে এটা মিনিয়াস ডিজিজ। অন্যান্য কিছু জিনিস এটার সাথে, যেমন ডেভেলপমেন্টাল ইনসার্ট, দেখা গেল যে ইনার এয়ারে কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমালি আছে, এটার জন্য হলো। তো এটা যে কি কারণে এক্স্যাক্টলি ওটা রোল প্লে করছে এটা জানা যায় না। মেটাবলিক ডিজিজ, লট অফ মেটাবলিক ডিজিজেস আওয়ার বডি সাফার্স ফ্রম ইউরিক অ্যাসিড লেভেল বেশি থেকে শুরু করে আমাদের ডায়াবেটিক্স থেকে শুরু করে থাইরয়েড হরমোনস এবং হাইপারলিপিডেমিয়া, এগুলো সবগুলো মেটাবলিক ডিজিজ আমরা জানি। আগে সিফিলিস খুবই কমন একটা ডিজিজ ছিল, ইভেন ক্রনিক ইনফেকশন অফ দ্য ইয়ার থেকেও বলা হয়, কেউ কেউ এটা দোষ দিচ্ছেন, কিন্তু ইনফ্যাক্ট যখন কিছু জানে না আমরা এগুলো অ্যাসোসিয়েশন, অটোস্ক্লেরোসিস, অ্যাবনর্মাল ফ্লুইড ব্যালেন্স, যাদের ফ্লুইড ব্যালেন্সের অ্যাবনর্মালিটি থাকে, যাদের একই সাথে ব্লাড প্রেশার হয়, অন্যান্য অসুবিধা হয় ফ্লুইড ব্যালেন্সের প্রবলেমের জন্য, তারা অল্পতে দেখা গেল যে তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, এই সমস্ত রোগের ভার্টিগো হয় এবং এই মিনিয়াস ডিজিজ হয়ে থাকে। ওখানে এন্ডোলিম্ফেটিক হাইড্রপস এরকম চেঞ্জ হয়। কাজেই এক্স্যাক্টলি আমরা বলবো যে কিছু কারণ আমরা জানি না, এটার জন্য কিছু মেটাবলিক ডিজিজ, কিছু সিস্টেমিক ডিজিজ আমরা কোনো সময় দোষ দিয়ে থাকি। প্যাথোফিজিওলজি, যেহেতু আমরা ডিজিজের কারণ জানি না, এক্স্যাক্টলি আমরা বলবো যে এটার কারণ জানা নাই, এবং এই আননোন যেখানে, সেখানেই অনেক থিওরি। একটা জায়গায় কোনো একটা জিনিস যদি চুরি হয়, আমরা যদি একজনকে পেয়ে যাই সে যে সেই চুরি করছে, তাইলে কিন্তু আর এখানে অনেকগুলো থিওরির দরকার নাই। কিন্তু যখনই এখানে কে চুরি করলো ধরতে না পারি, তখনই আমরা বুঝি যে এখানে সবাই এও নিতে পারে এই কারণে, ও নিতে পারে এই কারণে, তখন কারণ ব্যাখ্যা সহ বিভিন্ন রকমের থিওরি আমাদের জন্ম হয়। এই বেশি বেশি থিওরি আসে সেই জন্য। এই জন্য আমরা লেখাপড়ার সময়, পরীক্ষা নেওয়ার সময়, পেশেন্ট ডায়াগনোসিস করার সময় থিওরি গুলাকে কিছুটা মনে রাখতে চাই, কিন্তু ওগুলো যে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি তা না। এন্ডোলিম্ফেটিক স্যাক অথবা ডাক্টের অবস্ট্রাকশন, হাইপোপ্লাসিয়া অফ দ্য এন্ডোলিম্ফেটিক ডাক্ট, যে এটা যতটা বড় হওয়ার কথা ছিল ততটা বড় হয় নাই। তারপরে অল্টার্ড অ্যাবজর্পশন অফ দ্য এন্ডোলিম্ফ তৈরি হয় স্ট্রায়া ভাস্কুলারিস থেকে, তারপরে এখানে আবার এটা যদি অ্যাবজর্পশনটা ঠিক মতো না হয়, অথবা অল্টার্ড প্রোডাকশন অফ দ্য এন্ডোলিম্ফ, যে বেশি তৈরি হয়ে যাচ্ছে এরকম। অটোইমিউন ইনসাল্ট, ভাইরাল ইটিওলজি, আমরা কিন্তু কোনো ডিজিজ সম্পর্কে কিছু পারি আর বুঝি আর না পড়ি একটা ভাইরাসের দৌড় দিতে সবাই। এই জন্য আমাদের অশিক্ষিত লোকরা অনেক সময় যে এইটার ভাইরাস কি, ডায়াবেটিস ভাইরাস মারে ফেলবেন কিনা, ক্যান্সারের ভাইরাস মারতে পারবেন কিনা সব, কিন্তু এত বছর পরে এক্স্যাক্টলি এখন করোনা তো আমাদেরকে সব রোগের উপরে আসা সবচেয়ে ভাইরাসের প্রধান ভাইরাস এসে দেখা দিল। এই কারণগুলো, এগুলো হলো থিওরিজ আমাদের। কিন্তু আমি কিন্তু বলছিলাম আমার প্রথম পৃষ্ঠার যে ইনফরমেশন গুলা, ওগুলাই সবার জন্য বেশি দরকার। আর অন্যান্য জিনিসগুলা শুনে শুনে কিছুটা মনে রাখা, একটা ধারণা রাখার জন্য যে জিনিসটা কি। ক্লিনিক্যাল ফিচার্স, ভার্টিগো সম্পর্কে আমরা বলেছি যে এইটা সিভিয়ার, এটা রিকারেন্ট, এপিসোডিক, এবং ভার্টিগোর সাথে অ্যাসোসিয়েটেড নিস্টেগমাস মানে হলো ডিস্টারবেন্স ইন দা ওকুলার পোর্সার, চোখের, হ্যাঁ, এটা রিপিটেটিভ ইনভলন্টারি মুভমেন্ট অফ দ্য আইবল ডিউ টু ডিস্টারবেন্স ইন ওকুলার পোর্সার, অর্থাৎ চোখ স্ট্রিক্টলি দাঁড়িয়ে থাকবে, এটা মেনটেন ঠিক যে সিস্টেমে হয়ে থাকে, আমাদের সমস্ত শরীরের ব্যালেন্স মেনটেনেন্স কিন্তু একইভাবে হয়ে থাকে। কাজেই যখনই কোনো ব্যালেন্সের প্রবলেম হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় চোখ কাঁপছে, নিস্টিগমাস হচ্ছে, চোখ ভাইব্রেট করছে। এটা আবার নিস্টিগমাস যখন অপথলমোলজিস্টরা ভালো করে পড়াবে, আমরা শুধু এটুকু বলবো যে নিস্টিগমাসের একটা কুইক কম্পোনেন্ট হলো নিস্টিগমাসের ডিরেকশন আছে, নিস্টিগমাসের সিভিয়ারিটি আছে। কাজেই আমরা এখন এই ভার্টিগোর সাথে নিস্টিগমাস থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। হিয়ারিং লস, এটা সেন্সরি নিউরাল। আবারও বলি, ইনার এয়ারের
ডিজিজ এবং তার বিয়ন্ডে নার্ভের ডিজিজের কারণে যদি কোনো ডেফনেস হয় তাহলে এটা হবে সেন্সরি নিউরাল। এক্সটার্নাল ইয়ার এবং মিডল ইয়ারের যত রোগ আছে সবগুলো রোগের ডেফনেস হবে কন্ডাক্টিভ। নিউরাল বা সেন্সরি নিউরাল বা সেন্সরি বা পারসেপটিভ এই ডেফনেস হয় ইনার এয়ারের ডিজিজে, যেহেতু মেনিয়াস ডিজিজ একটা ইনার এয়ারের ডিজিজ সেই জন্য এখানে। এবং এটা প্রগ্রেসিভ এটার মধ্যে আরো কতগুলো জিনিস আছে যে ইনিশিয়ালি রিভার্সিবল হয় এবং সাবসিকুয়েন্টলি এটা এস্টাবলিশড হিয়ারিং লস হয়। আর কখনো কখনো দেখা যায় লো ফ্রিকোয়েন্সিতে কারো হিয়ারিং লস, হায়ার ফ্রিকোয়েন্সিতে ভালো আছে, কারো আছে হায়ার ফ্রিকোয়েন্সি ভালো আছে, লোয়ার ফ্রিকোয়েন্সি ডিস্টার্ব আছে, কারো আছে সমান, অল ফ্রিকোয়েন্সি ইকুয়ালি এফেক্ট করে। কাজে স্পেসিফিক কোনো প্যাটার্ন নাই। যেমন আমরা আগে অটোস্ক্লেরোসিস সম্পর্কে বলছিলাম যে ওটা কন্ডাক্টিভ টাইপ হিয়ারিং লস, এটা 2 কিলো হার্টজে একটা কারহার্জ নর্স থাকে, ওরকম কিছু কিন্তু এখানে নাই। এখানে এই ধরনের প্যাটার্ন আমাদের অন্যান্য সিমটমের সাথে মিলে আমরা এটার ডায়াগনোসিস করে থাকি। এটা সেন্সরি নিউরাল প্রগ্রেসিভ। টিনিটাসটা কন্টিনিউয়াসও হতে পারে, ইন্টারমিটেন্টও হতে পারে। শোষো করতেছে, আবার থামলো, আবার শোষো করতেছে। বাট টিনিটাস ইজ ভেরি ভেরি অ্যানোয়িং, কারণ কানের ভিতরে যদি শোষো করতেই থাকে পুরো মাথার মধ্যে, এটা যে কতটা বিরক্তিকর যে সাফার করে, কারণ যাচ্ছে না তো। এটা ইয়ার্স এন্ড ইয়ার্স, যা শুরু হলো ইয়ার্স এন্ড ইয়ার্স, অনেক সময় ঘুমের ডিস্টারবেন্স আর মানুষের সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের সাথে আজকে একটু কোনো কারণে খারাপ লাগছে, একটু ইয়ে হচ্ছে, ওই সাথে শোষোটা যোগ হলে মানুষ অনেক সময় রাত্রে ঘুমাতেও পারে না। এবং অনেক সময় মানে এটার জন্য, টিনিটাসের জন্য মানুষ যখন, রোগীরা যখন আমাদের কাছে বলে এবং বলতে যায় কেউ যদি কান্নাকাটি করে, তাহলে আমরা বুঝি যে মানুষ কখন কাঁদে, অনেক কষ্ট পেলে কাঁদে, কাজেই সিভিয়ার কষ্টে মানুষ কাঁদে। কানের ভিতরটা, কানটা ফুলে ফুলে আছে, কানটা বন্ধ বন্ধ হয়ে আছে, ওলার ফুলনেস একটা ফিচার আমরা এই মিনিয়ার ডিজিজের সাথে দেখে থাকি। এক্সামিনেশন করলে দেখা যাবে কানের ভিতরে কিছুই নাই। নিস্টেগমাসটা পাওয়া যায় ডিউরিং অ্যাটাক, যখন আমরা চোখের সামনাসামনি বসে চোখের দিকে তাকাই। টিউনিং ফর্ক টেস্ট আমরা করে থাকি, রিনি টেস্ট পজিটিভ, ওয়েবার ল্যাটারালাইজ টু দ্য বেটার ইয়ার। আমরা ওয়েবার টেস্টে এক লাইনে একটা কথা বলেছিলাম যে ওয়েবার উইল বি ল্যাটারালাইজ টু দ্য ডেফার ইয়ার ইন কন্ডাক্টিভ ডেফনেস এন্ড বেটার ইয়ার ইন পারসেপটিভ ডেফনেস অথবা সেন্সরি নিউরাল ডেফনেস। এই এক লাইন মনে রাখলে ওয়েবার টেস্টের রেজাল্টটা খুব সুন্দরভাবে চলে আসে। কাজে ওয়েবার উইল বি ল্যাটারালাইজ টু দ্য বেটার ইয়ার, অর্থাৎ মাথার উপরে টিউনিং ফর্ক ধরলে ভাইব্রেট করে যে কানে ভালো শুনে সেই কানের দিকে শুনতে পারবে। ABC, absolute bone conduction test, is reduced in the affected ear. একটা কমপ্লিট নিউরোলজিক্যাল এক্সামিনেশন দরকার, কারণ ভার্টিগোর বা সাথে ইমব্যালেন্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, এবং টোটাল ইমব্যালেন্স ডিউ টু সেরিব্রাল কজ, ইমব্যালেন্স ডিউ টু সেরিবেলার কজ, ইমব্যালেন্স ডিউ টু দ্য মাসেল গার্ডেল কজেস, ইমব্যালেন্স ডিউ টু দ্য স্কেলেটাল কজেস, এরকম অনেক ডিজিজে ইমব্যালেন্স হয়, এবং সেই ইমব্যালেন্সটা আমরা অন্য কোনো কিছুর কারণে হচ্ছে কিনা এটাতে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা সবসময় বলি যে নিউরোলজিস্টরা একবার যেন এই রোগীটা দেখে, যদি পেশেন্টের অল্প ট্রিটমেন্টে না চলে যায় পরবর্তীতে আমরা এটা করতে বলি। এখানে অনেকগুলো ইনভেস্টিগেশন লেখা আছে, আসলে খুব বেশি এগুলো সম্পর্কে কিছুই জানা যায় না। যে মেটাবলিক স্ক্রিনিং, এটার সাথে মিলে এটার কারণে হইতেও পারে, নাও হইতে পারে। ভেস্টিবুলার ফাংশন টেস্ট, এটা করা দরকার, যে ওনার যে ক্যালোরিক টেস্ট আমরা আগে বলেছিলাম যে ওটা ভেস্টিবুলার ফাংশন টেস্ট মানে ক্যালোরিক টেস্ট, কাজেই এটা করতে হবে। সিবিসি, ইএসআর বেশি পেলে কোনো মেটাবলিক ডিজিজের কারণে কিনা, ইউরিয়া, ইলেকট্রোলাইটস এবং গ্লুকোজ টলারেন্স টেস্ট, কোলেস্টেরল, ট্রাইজিন, এগুলো আমরা করে থাকি, কিন্তু এগুলাতে টিউনিং ফর্ক টেস্ট তো আমরা বলেছি এগুলো করি, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, কারণ ডিজিজ তো ইনার এয়ারে, এগুলোর জন্য অনেক ইনফরমেশন এখান থেকে পাওয়া কঠিন হয়ে যায়। এই যে অডিওলজিক্যাল টেস্ট, এইটা কিন্তু এট টাইমস সাজেস্টিভ, যে হ্যাঁ কানে একটু কম শুনতেছে, এখানে মিনিয়ার ডিজিজ আছে। ইট ইজ সাজেস্টিভ বাট নট অফ নো ক্লাসিক্যাল অডিওগ্রাম প্যাটার্ন, এটার কোনো ক্লাসিক্যাল প্যাটার্ন নাই, কিন্তু কমন অবজার্ভ ফিচার আছে কতগুলা। আমি কয়েকটা ছবি দেখাবো, এখনই গ্রাফ দেখাবো রাদার। এ ভেরিং ডিগ্রি অফ সেন্সরি নিউরাল হিয়ারিং লস, ভেরিং ডিগ্রি, অল্প বেশি অনেক। Hearing loss is usually in the low frequency. Audiogram may be flat or upward sloping or downward sloping. এটা বলছি আমি, ফ্ল্যাট হতে পারে, আপওয়ার্ড স্লোপিং হতে পারে, ডাউনওয়ার্ড স্লোপিং হতে পারে। এখানে অনেকগুলা এক্সাম্পল আছে যেগুলা কানের ডেফনেসের সাথে, এটা তো অনেকটা কন্ডাক্টিভ ডেফনেসের মতো, কিন্তু সেন্সরি নিউরাল কম্পোনেন্ট আছে, এটাও সেন্সরি নিউরাল ডেফনেস। এখানে দেখা যায় একটু প্রগ্রেসিভ
লো ফ্রিকোয়েন্সি হিয়ারিং লস, এটা দেখা যায় সিভিয়ার হিয়ারিং লস, প্রফাউন্ড হিয়ারিং লস বলি আমরা, এটা গ্রাজুয়ালি হায়ার ফ্রিকোয়েন্সিতে হিয়ারিং লস বেশি, এটা মিড ফ্রিকোয়েন্সিতে হিয়ারিং লস বেশি। এখানে দেখা যাচ্ছে যে একদম কন্ডাক্টিভ লসের মতো, অন্যান্য ফিচারের মতো, বাট যখনই শোষো, মাথা ঘুরানো এগুলো একসাথে থাকে, টিনিটাস, তখন কিন্তু আমরা এটা আর কন্ডাক্টিভ ডেফনেসের কারণের জন্য আমরা বলবো না, এটাও একটা রাইজিং। এগুলা এক্সাম্পল। তার মানে এর মিনিয়ার ডিজিজে স্পেসিফিক কোনো প্যাটার্ন নাই, কিন্তু সেন্সরিনাল কম্পোনেন্টটাই আমরা ওখানে জাজ করব। এবং এই যে ফ্ল্যাট গ্রাফ, এটাকে বলে আমরা ফ্ল্যাট গ্রাফ, এটা হলো রাইজিং গ্রাফ, এটা হলো ফলিং গ্রাফ। অর্থাৎ সামনের থেকে নিচের দিকে আস্তে আস্তে হাইয়ার ফ্রিকোয়েন্সিতে, আমরা জানি 8 কিলো হার্টজ পর্যন্ত আমরা অর্ডিনেটের মধ্যে মেপে থাকি, আর এটা ডেসিবেল, 0 ডেসিবেল ইজ দ্য স্ট্যান্ডার্ড, কারো কিন্তু স্ট্যান্ডার্ডের চেয়ে একটু মানে ভালো স্ট্যান্ডার্ড থাকে। কাজে এটা দিয়ে আমরা দেখলে ঠিক এরকম একটা তিনোটার মধ্যে কোনোটা যদি আমরা স্পেসিফিক্যালি দেখি, তখন আমরা খুব বেশি সাসপিশিয়াস হই যে হ্যাঁ, দিস গ্রাফস গোজ উইথ দ্য আদার সিমটমস, অ্যান্ড আমরা ডায়াগনোসিসটা করে থাকি। কিছু স্পেশাল অডিওমেট্রিক টেস্ট আছে, কিছু এভোক রেসপন্স অডিওমেট্রি এবং ট্রান্সটিম্পেনিক ইলেকট্রোকক্লিওগ্রাম। এই শুধু নাম শুনলাম, আমরাও শুনেছি, এখনো আমাদের দেশেও এগুলো ওইভাবে আসে নাই। কিছু এই যে অন্যান্য টেস্টগুলা, এবং এগুলা শুধু অডিওলজিস্ট এবং অটোনিউরোলজিস্টরা এগুলো সম্পর্কে ধারণা দিবে। আর এগুলো কিন্তু সত্যিকার অর্থে আমাদের এখানে খুব করা হয় না, এবং এমনি আমরা ক্লিনিক্যালি এবং অন্যান্য কমন টেস্টগুলো করেই ডায়াগনোসিস করে থাকি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কিছু কিছু রোগের সাথে ভেস্টিবুলার নিউরোনাইটিস, ভেস্টিবুলার নিউরোনাইটিসেও কিন্তু ভার্টিগো হয়। একটা জিনিস পরিষ্কার, সেখানে ড্যাফনেস একটুও হয় না। সেই জন্য আমরা ভেস্টিবুলার নার্ভ যে আমরা দেখালাম স্পাইরাল গ্যাংগ্রিয়াতে, ওইখানে ইনফেকশন যদি হয় ভাইরাস দিয়ে। বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টিগো, এটাও একটা এপিসোডিক ভার্টিগো, একদম পেশেন্টের ইমব্যালেন্স। অলমোস্ট এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা মেনিয়ার্সের সাথে বেশি যায়, কিন্তু আমাদের এখানে ডেফনেস থাকে না, এবং পেশেন্টের নিস্টিগমাসও অত প্রমিনেন্ট থাকে না। ভেস্টিবুলার সোয়ানোমা, 8 নম্বর নার্ভ, ভেস্টিবুলার ককলিয়ার নার্ভের ভেস্টিবুলার কম্পোনেন্টের মধ্যে একটা সোয়ানোমা হয়, সেরিব্রোপন্টাইন অ্যাঙ্গেল টিউমার, সিপি অ্যাঙ্গেল টিউমার ভেরি কমন। এবং ব্রেইন টিউমারের মধ্যে এটা আস্তে 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 ফেশিয়াল নার্ভ প্যারালাইসিসও হয় লেটলি, আর ভেস্টিবুলার নার্ভ ভার্টিগো হয় গ্রাজুয়ালি, আবার বেশি ভার্টিগো হয় না, একটু একটু ভার্টিগো হয়। এই জন্য আমরা এটা, কারণ হলো কি, ইট ইজ ভেরি স্লো গ্রোয়িং টিউমার। 8-10 বছরে যে একটা বাদামের সাইজ হয় বা একটা বুটের সাইজ হয়, একটা বাদামের সাইজ যদি 20 বছর লাগে। কাজে এটা এত স্লো গ্রোয়িং একটা টিউমার, বাড়তে বাড়তে যখন সেরিব্রোপন্টাইন অ্যাঙ্গেলে চলে যায়, আর ওখানে অনেক জায়গা পায়, ইন্টারনাল অ্যাকাস্টিক মিয়েটাসের মধ্যে এটা হয়, অনেক স্পেস পায় বলে ব্রেইনে চাপ দিতে দিতে অনেক বছর লেগে যায়। অনেক সময় আমরা এগুলা বেশি বয়স্ক মানুষের হইলে ট্রিটমেন্টও করি না, সার্জারি করলে যতটা ডিফিসিয়েন্সি হবে এমনিই অনেক ভালো থাকবে। ভেস্টিবুলার ইনসাফিসিয়েন্সি, ইনসাফিসিয়েন্সি কথাটা কিন্তু ভাস্কুলার ইনসাফিসিয়েন্সির কথা বলা হয়, যে ভেস্টিবুলোকক্লিয়ার যে নার্ভ আছে, এটার সাথে যে এখানে ভেস্টিবুলার যে ইন্টারনাল ভেস্টিবুলার আর্টারি আছে, যে আর্টারির মধ্যে যদি অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়, আর্টারি যদি কোনো কারণে স্টেনোসিস হয়, বা কোনো টিউমার বা কোনো কিছু চাপ দেয়, এগুলো যদি আমাদের একই রকমের সিমটম হয়। মেডিকেল ট্রিটমেন্ট, আমরা ট্রিটমেন্টের মধ্যে কয়েকটা টাইপের ট্রিটমেন্ট আছে, আমরা মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে একটু বলি। এখানে মেইন জিনিস হলো এই যে ফেনোথাইরাজিন, ফেনারগন বা ফেনোথাইরাজিন, ডাইফেনহাইড্রামিন, হাইড্রোক্সি হায়োসিন, প্রোকোফ্রাজিন মেলিয়েট, স্টিমেটিল নামে যেটা পাওয়া যায়, অথবা ম্যাকলাজিন, আমাদের এখানে এগুলা পাওয়া যায়, প্রোকোফ্রাজিন মেলিয়েট, আমরা এগুলো দিয়ে শুরু করি। এদের জন্য এদের সিডেটিভ অ্যাকশন আছে, অ্যান্টিকোলিনার্জিক অ্যাকশন আছে, তারপরে অ্যান্টিভার্টিজেনাস অ্যাকশন আছে। কেমন, এরা কিন্তু এই নর্মাল সিডেটিভ, ভেস্টিবুলার সিডেটিভ এরা। কাজেই এই ধরনের ওষুধ, যদিও এই যে ফেনারগন বা ডাইফেনহাইড্রামিন, এরাও আমরা দিয়ে থাকি, এটা ভেস্টিবুলার সিডেটিভ আমরা বলি। এদের অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট আছে বলে মনে রাখতে হবে, যে এদের কারণে ড্রাই মাউথ হয়, ড্রাই আই হয়, হ্যাঁ, অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট যেগুলা, এগুলা হয়ে থাকে। এই ওষুধগুলা খুব কমনলি প্র্যাকটিস করা হয়। কাজে ট্রিটমেন্টের মধ্যে ওষুধের ট্রিটমেন্ট ছাড়া কিছু জেনারেল মেজার আছে,
একিউট স্টেজের কিছু ট্রিটমেন্ট আছে, ক্রনিক স্টেজের ট্রিটমেন্ট আছে, কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। জেনারেল মেজারের মধ্যে আমরা বলে থাকি যে সিমটোমেটিক রিলিফ, যে আপনি লবণ কম খাবেন, তারপরে নিকোটিন, অ্যালকোহল, হাই কার্বোহাইড্রেট ডায়েট এবং হাই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এই সমস্ত ওষুধপত্র আপনি এই সমস্ত জিনিসগুলো কম খাবেন। ক্যাফিন, নিকোটিন, বেশি আমরা মেইনলি আমাদের দেশে মানুষ অ্যালকোহলের উপরে অত না, আমাদের দেশে আমরা মেইনলি স্মোকিংটাকেই গুরুত্ব দিয়ে থাকি। ক্যাফিনের কথা বলে থাকি যে আপনি চা কফিও এদের কম খাওয়া উচিত, লো সল্ট ডায়েট খাওয়া উচিত। এবং এই একটা ডিজিজে আমরা বেশি পানি খেতে না করি, কেমন বেশি পানি খেতে না করি। সব রোগ হইলেই আমরা বলি যে বেশি করে পানি খাবেন যাতে করে শরীরে ওয়াশ আউট হয়ে যায়। যেহেতু হাইড্রপস, যেহেতু কানের ভিতরে অনেক পানি জমে যায়, সেই জন্য পানি কম খাইতে কখনো বলি না, আমরা বলি যে বেশি খাবেন না, নর্মাল যেভাবে আপনার অভ্যাস আছে পানি খাওয়ার তার মধ্যে থাকবেন। কিছু ভ্যাসোডাইলেটার্স, এটা স্পেসিফিক্যালি এই বিটা হিস্টিন হাইড্রোক্লোরাইড, এই ভ্যাসোডাইলেটরটা আমাদের ইয়েতে কাজ করে, কানের ওখানে ভেস্টিবুলার আর্টারি এবং তার ছোট ছোট ব্রাঞ্চগুলোতে কাজ করে। ভেরি স্পেসিফিক ভ্যাসোডাইলেটর বিটা হিস্টিন হাইড্রোক্লোরাইড। ভেস্টিবুলার সিডেটিভ, তার মধ্যে ফ্লুনারিজিন, সিনারিজিন, এই সমস্ত ওষুধ। স্টেরয়েডও আমরা দিয়ে থাকি, যেহেতু এটার অটোইমিউন কম্পোনেন্ট এবং আরো অনেক কম্পোনেন্ট আছে, আমরা লো ডোজ স্টেরয়েড দিয়ে থাকি। আর যাদের কানে শোনার সমস্যা হয় ওনাদেরকে আমরা হিয়ারিং এইড দিয়ে আমরা সাপোর্ট দিয়ে থাকি। কাজেই কিছু জেনারেল অ্যাডভাইস এবং কিছু মেডিকেল মেজারমেন্ট আমরা এখানে করে থাকি। এবং এই যে আমরা ট্রিটমেন্ট করি, আমাদের প্রিন্সিপালটা কি? কিছু প্রসিডিউর আছে প্রিজার্ভিং হিয়ারিং অ্যান্ড ভেস্টিবুলার সিস্টেম। আমরা চাইবো এই পেশেন্ট ঠিকমতো শুনুক, তার ব্যালেন্সটা নর্মাল অবস্থায় চলে আসুক। কিছু প্রসিডিউর আছে যেখানে আমরা হিয়ারিংটা প্রিজার্ভ করব, ভেস্টিবুলার সিস্টেম ওই ইয়ার মধ্যে লাস্ট সেকেন্ড ভিডিওটার মধ্যে সবাই শেষের দিকে দেখা গেল যে ভেস্টিবুলার নার্ভ কেটে দিতেছি। এখন একটা ভেস্টিবুলার নার্ভ, এটার ইরিটেশনের কারণে পেশেন্টের ইমব্যালেন্স, এটা কেটে দিলে কিছুদিনের জন্য এই ফাংশন টোটালি চলে গেলে পেশেন্ট যদি ওইদিকে পড়ে যেতে লাগে, কিছুদিন পরে কম্পেনসেট হয়ে সে কিন্তু নর্মাল হয়ে যায়। এই জন্য এখন রেগুলার একটা ইরিটেটিং লিশন আর অ্যাবলেটিং লিশন, অ্যাবলেশন করা মানে এটা কেটে ফেলে দিলে তাহলে দেখা গেল যে এই দিক আর নাই, তখন অন্যান্য জায়গাগুলো এটা কম্পেনসেট করে ফেলে, ইরিটেশনটাকে কম্পেনসেট করা যায় না। সেই জন্য কিন্তু কখনো কখনো আমরা এই যে অ্যাবলেশন অফ দ্য হিয়ারিং অ্যান্ড ভেস্টিবুলার সিস্টেম, অনেক সময় দেখা যায় যে পেশেন্টের হিয়ারিং এবং ব্যালেন্স, অর্থাৎ এই কান টোটালি ডেড হয়ে যাবে, টোটালি ডেফ হয়ে যাবে, এরকম সার্জিক্যাল প্রসিডিউরও আমরা নিতে বাধ্য হই। হ্যাঁ, এগুলো সার্জিক্যাল প্রসিডিউর আছে। এখন কেমিক্যাল অ্যাবলেশন অফ ভেস্টিবুলার ফাংশন, এই একটা প্রসিডিউর অনেক সময় করা হয়। এবং যখন আমরা চেষ্টা করি সার্জারি করার আগে, এরকম ডিস্ট্রাকটিভ কিছু করার আগে, ইন্ট্রাটিম্পেনিক জেন্টামাইসিন বা স্ট্রেপ্টোমাইসিন, খুব সিম্পল, সাধারণ নিডল দিয়ে, চিকন নিডল দিয়ে জেন্টামাইসিন অথবা স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন পেশেন্টকে শুয়ে টিম্পেনিক মেমব্রেনের ভিতরে ইনজেকশন দিয়ে আসা। টিম্পেনিক মেমব্রেনের ভিতরে গেলেই তো মিডল এয়ারে গেল, ইন্ট্রাটিম্পেনিক মানে টিম্পেনিক ক্যাভিটিতে যাবে, পিয়ার্সিং দ্য টিম্পেনিক মেমব্রেন। কাজেই ওখানে যদি আমরা এটা দেই, একবার দিলাম একটা ইনজেকশন, 2-1 মাস পরে আবারও দেওয়া যায়, টিল দি পেশেন্ট সিমটম। এটাকে বলি আমরা যে কেমিক্যাল বা মেডিকেল ডিস্ট্রাকশন অফ দি লেবিরিন্থ। আস্তে আস্তে দেখা যায় যে এখান থেকে এই কানে আস্তে আস্তে কম শুনে এবং কানের ব্যালেন্সটাও অনেকটাই মেনটেন হয়ে যায়, কম্পেনসেট হয়ে যায়। এন্ডোলিম্ফেটিক স্যাক সার্জারি, এগুলা ইনফ্যাক্ট আমি একটাও দেখিনি এবং ওগুলো আমরা বইতে দেখি এবং বাইরে গেলে শুনি যে এই অপারেশন মানুষ করেছে। এগুলা ইয়ারের উপরে যাদের সফিস্টিকেসি আছে, যারা আছে, এইগুলা আমাদের এখানে এখনো এই সফিস্টিকেটেড অপারেশন গুলো শুরু হয়নি। ভেরি মাইক্রোস্কোপিক অপারেশন, রিমুভাল অফ দ্য বোন ওভারলাইং দ্য স্যাক, এই যে ডিকম্প্রেশন, এইটা কিন্তু আমরা করে থাকি, শুধু ডিকম্প্রেশনটাই আমরা করে থাকি এবং এটা আমিও করেছি অনেকগুলা, আমাদের আরো 2-1 জনে করে এখানে ঢাকায়। এটা বাইরে, ঢাকার বাইরে কেউ করে না। এটা জিনিসটা হলো ওই যে আমরা স্যাকের উপরে যে বোন আছে, এটা সিম্পলি কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি করে স্যাকটা কি বলে যে স্যাক এন্ডোলিম্ফেটিক স্যাকের উপরে খুবই ছোট মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় এবং ওটা বোনটা শেষ হয়ে গেলে যখনই ডুরা ম্যাটার বের হয়, ওর ওখানে ডুরার পাশে এখানে এন্ডোলিম্ফেটিক স্যাক, এখানে একটা ডোনাটসন লাইন আছে, লাইনের মধ্যে এটা পাওয়া যায়
এটা সার্জারি করে এটা আমরা করতে পারি, কারণ এখানে সিম্পল মাস্টারেক্টমি, কানের অপারেশন আমরা যেরকম সিএসএম এর জন্য করে থাকি সেরকম একটা সার্জারি, ওখান থেকে সামান্য একটু অ্যাডভান্স। এটা ছাড়া আর কোনো অপারেশন আমাদের এখানে। শান্ট প্রসিডিউর, যে ওটার উপরে একটা শান্ট ঢুকিয়ে দেয়া, এটা একটা ছবি দেখিয়েছিল যে ওরা ওখানে একটা শান্ট দিয়ে দেয়া, আমাদের দেশে কোনো শান্ট পাওয়া যায় না, কেউ কখনো করেনি। তারপরে ড্রেনেজ, ইনসেশন অফ দ্য স্যাক টু অ্যালাউ ড্রেনেজ, হ্যাঁ আমরা এটাকে ডিকম্প্রেস করে দিলাম, কোনো কোনো সময় পেশেন্টের সিমটম বেশি হলে ঠিক আছে একটা ইনসেশনও দিয়ে দিলাম, এটা যেহেতু রিকগনাইজ করতে পারলাম। আর রিমুভাল অফ দ্য স্যাক, কেউ স্যাক রিমুভও করে দেয়, ইনফ্যাক্ট ইকুয়াল রেজাল্ট, হ্যাঁ ডিকম্প্রেস করে দেয়া, একটা টিউব বসিয়ে দেয়া, শান্ট বসিয়ে দেয়া, সব। এই এন্ডোলিম্ফেটিক স্যাকের সার্জারিটা হলো অরিজিনালি ডিজিজ কিন্তু ককলিয়াতে, এখান থেকে এন্ডোলিম্ফেটিক ডাক্ট হয়ে এন্ডোলিম্ফেটিক স্যাকের মধ্যে যায়, কাজে ওখান থেকে আমরা যদি এন্ডোলিম্ফ আমরা বের করে দেই তাহলে কিন্তু ককলিয়াতে ওয়াটারের প্রেশারটা কমে যাবে, তখন আর হাইড্রপস থাকবে না, এই ইনডাইরেক্ট ওয়েতে কাজ করে। সবার ভালো হয় না, অনেক মানুষেরই এরপরেও সিমটম থেকে যায়। এই অপারেশনটা আমরা মাস্টার্ডেক্টমি যেরকম করে করি সেরকম আমরা এই ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলের জাস্ট নিচে আমরা এই যে অন্যান্য সেমিসার্কুলার ক্যানেলের নিচে আমরা এটা পাই, এবং এটাকে এক্সপোজ করে এটা ইনসিশন দিয়ে দেয়া, এবং কখনো কখনো একটা শান বসিয়ে দেয়া, এগুলা প্রসিডিউর শুনে রাখাই ভালো। এগুলা যদি কেউ করেছে, কি করেছে বুঝলাম, কিন্তু নিজে কখনো, আমি কখনো করিনি, এবং আমাদের কলিগরাও কেউ এদেশে করতে পারে না। ভেস্টিবুলার নার্ভ সেকশন, ওটা ওই ইয়েতে ভিডিওতে সবাই শেষের দিকে আমরা দেখছিলাম যে একটা নার্ভ কেটে দিচ্ছে, ভেস্টিবুলার নার্ভটা কিন্তু ককলিয়ার নার্ভটা করে থাকবে, এবং এগুলো ফেশিয়াল নার্ভ ইনজুরি, ককলিয়ার নার্ভ ইনজুরি, সিএসএফ লিক, এই সমস্ত ঝামেলা মাথায় নিতে হয়, এবং ওখান পর্যন্ত যাওয়া, এটা মিডল ফোসা মানে টেম্পোরাল লোবের পাশ দিয়ে এদিক দিয়ে ঢুকা যায়, রেট্রোলেবেরেনথাইড বা রেট্রোসিগময়েড কানের পিছন দিক দিয়ে যায়, এটাকে অ্যাপ্রোচ করা যায় এরকম। আমি শুধু বলছি এগুলো আমরা কখনোই আন্ডার গ্রাজুয়েশনে আমরা কাউকে জিজ্ঞেস করি না, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে আমরা এগুলো নিয়ে থিওরিটিক্যাল আলাপ করতে চাই, ওরা যদি এগুলো জেনে রাখে তাহলে আমরা আশা করি আমাদের পরের জেনারেশনের ইএনটি স্পেশালিস্টরা বাইরে যে অপারেশনগুলো শিখে এসে আমাদের এখানে প্রপার পেশেন্ট রিক্রুট করে ওদেরকে ট্রিটমেন্ট দিয়ে এটা ভালো করবে, নাহলে আমরা রেগুলার আসলে ওনাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দিতে থাকি। আল্ট্রাসনিক ডিস্ট্রাকশন অফ দ্য ভেস্টিবুলার ল্যাবিরিন্থ, এটাও একটা আল্ট্রাসাউন্ড দিয়ে এই ভেস্টিবুলটাকে ডিস্ট্রাকশন করে দেয়া যায়, এটা সম্ভব। এই আল্ট্রাসাউন্ড আমাদের এখানে, আমি শুধু একটা শব্দ, যেহেতু এখানে আল্ট্রাসাউন্ড লেখা আছে, আমি সাউন্ডের সময় তখন কিছু বলেছিলাম, এখন অল্প একটু কথা বলবো, যে 2 মিনিটের মতো, যে আল্ট্রাসাউন্ড জিনিসটা কি। সাউন্ড জিনিসটা কি? সাউন্ড হলো যে একটা এনার্জি যেটা আমাদের কানের মধ্যে যায়, যদি স্টিমুলেট করে তাহলে আমরা শুনি। It causes the sensation of, it's a form of energy, physical energy, যেটা causes the sensation of hearing. এবং এই যে সাউন্ডের আমরা যে অডিওগ্রাম করলাম, অডিওমেট্রি করলাম, আমি কয়েকটা বেসিক কথা বলেছিলাম, যে যেই ডেসিবেলে বা যে ইন্টেন্সিটি, সাউন্ডের একটা ইন্টেন্সিটি আছে, সাউন্ডের একটা ফ্রিকোয়েন্সি আছে, সাউন্ডের ওয়েভ আছে। এখন যেই ইন্টেন্সিটিতে আমরা শুনি সেটা 30 to 40 ডেসিবেলে আমরা নর্মাল সাউন্ড, আর বড় কথা যখন বলি 60 ডেসিবেল, 70 ডেসিবেল, 80 ডেসিবেলে লাউড সাউন্ড, এবং 120 ডেসিবেলে কানের পর্দায় ফেটে যায়। কেমন 80-র বাইরে গেলে কানে পেইনও করে, এরকম হলো আমরা ডেসিবেল, আমি অডিওগ্রাম দেখিয়ে বলেছিলাম। ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সির সাউন্ড আমরা শুনি, it starts from 16 Hz to 2000 Hz, 20,000 Hz, 16 Hz থেকে 20,000 Hz পর্যন্ত আমরা শুনি। এরপরে বেশি সাউন্ডগুলো আমরা আর শুনি না। এই এনি সাউন্ড আফটার 20,000, এটা কিন্তু আল্ট্রাসাউন্ড বলে। আল্ট্রাসাউন্ড মানে হিউম্যান ইয়ারের রেজলিউশনের বিয়ন্ডে যে সমস্ত সাউন্ড, এগুলোকে বলে আল্ট্রাসাউন্ড। এখন এই আল্ট্রাসাউন্ড হলো 20,000, আর 1 মিলিয়ন হলো 1 মেগা হার্টজ, 2 মেগা হার্টজ, 4 মেগা হার্টজ, এরকম। আমরা যে আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে পেটের ভিতরে আল্ট্রাসাউন্ড দিয়ে, তারপরে গলার ভিতরে যে সমস্ত ডিজিজ আমরা আল্ট্রাসাউন্ড, মেডিকেল আল্ট্রাসাউন্ড ইউজ করে, এগুলো সাধারণত 2 মেগা হার্টজ থেকে 4 মেগা হার্টজের মেশিন। আরো অনেক হাইয়ার ফ্রিকোয়েন্সি হার্টজ দিয়ে কান ডিস্ট্রাকশন করে দিতে হয়। এবং এই যে আল্ট্রাসাউন্ড, এটার অনেক অনেক ইম্প্যাক্ট। এই আল্ট্রাসাউন্ড দিয়ে বিভিন্ন মেশিনারির ডিজিজ মানে ডিস্টারবেন্স ধরা হয়,
এবং ওগুলাকে ঠিক করা হয়। এই আল্ট্রাসাউন্ড দিয়ে আজকে আমরা এই যে এই কোথায় কোথায় তেল ক্ষেত্র আছে এগুলো উপরে প্লেন থেকে আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে ইয়ে করে যে বঙ্গোপসাগরের নিচে কোথায় তেল আছে, আমাদের মাটির নিচে কোথায় তেল আছে, কোথায় খনি আছে, এগুলো কিন্তু আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে মানুষ ডায়াগনোসিস করে থাকে, মানে লোকালাইজ করে থাকে, এক্সটেন্টটা দেখে থাকে। তার মানে ওইটা আরো কয়েক মেগা মিলিয়ন হার্টজের সাউন্ড, যেগুলা আমাদের কানে কখনোই লাগে না। এই রিলেশনে জেনারেল নলেজের জন্য আমি আরেকটা কথা বলবো, যে আমরা দেখেছি যে জেট, সুপারসনিক জেট, এটাও কিন্তু সাউন্ডের সাথে রিলেটেড একটা ব্যাপার। সুপারসনিক, এই যে সুপারসনিক শব্দটা হলো সাউন্ডের স্পিডের সাথে রিলেটেড। আমাদের সাউন্ড প্রতি সেকেন্ডে 320 ফিট পর্যন্ত যেতে পারে, আর লাইটের স্পিড কিন্তু অনেক বেশি। আমরা অনেক সময় দেখি যে একটা বিমান এই আকাশের মধ্যে থেকে উঠে আওয়াজ করে বেরোলো, এবং আওয়াজ করলে দেখা যায় যে ওই আমি তাকাইলাম উত্তর দিকে, যেদিকে এটা দেখা গেল, কিন্তু এটা পশ্চিম দিক পার হয়ে দক্ষিণ দিকে চলে গেছে, চোখে দেখা যাচ্ছে ওইদিকে। লাইটের স্পিড বেশি বলে এটা দেখা যায় অনেক দূরে, কিন্তু এটা চলে যাওয়ার পরেও কিন্তু সাউন্ড কিন্তু ঘুরে ওইদিকে হয়ে যাচ্ছে, অর্থাৎ ওইদিকে সাউন্ডটা আমার কাছে দেরিতে আসতেছে। সুপারসনিক সাউন্ড জেট ইঞ্জিন, সুপারসনিক বলে যে যত রকমের মেশিন সম্পর্কে বলা হয়, ইট রিলেটস টু দ্য স্পিড অফ দ্য সাউন্ড। স্পিড হলো যে কি স্পিডে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রপাগেট করে। কেমন? এটা হলো থ্রু এয়ার মিডিয়ার কথা, বোন মেটালিক দিয়ে বা ইয়ে দিয়ে। আর আজকের যে সাউন্ড, আমরা টেলিফোনের মাধ্যমে বিদেশ থেকে, আমেরিকা থেকে হ্যালো বললে এখনই পৃথিবীর উল্টা পিঠে আমরা সঙ্গে সঙ্গে পাই, এটা কিন্তু ওই এয়ার মিডিয়া দিয়ে আসে না। কেমন? ওইটা আসে ইথার দিয়ে। এটা নতুন জিনিস আমরা জানি, এগুলা ফাইবার অপটিক কেবল দিয়ে তারপরে কি করে বাংলাদেশে আনিয়া স্যাটেলাইট থেকে কি করে সাউন্ড আসে। ইট ইজ এ ডিফারেন্ট টেকনোলজি। কারো ইন্টারেস্ট থাকলে এই ইন্টারনেটে ঢুকলেই কোয়ারি করলে পাওয়া যাবে। কাজে আমি আল্ট্রাসনিক ডিস্ট্রাকশন এবং সাধারণ আল্ট্রাসাউন্ড সম্পর্কে একটা সাধারণ ধারণা দিলাম। এবং আল্ট্রাসাউন্ড ইজ এ ভেরি কমন ক্লিনিক্যাল টুল টুডে। অনেক বিদেশের প্রায় সব ডাক্তারের নিজস্ব চেম্বারেই আল্ট্রাসাউন্ড মেশিন থাকে, যাদের এগুলা দরকার হয়। হ্যাঁ, চোখের ডাক্তারদের থাকে না, কিন্তু এগুলো পেটের গাইনোকোলজিস্টরা, অ্যাবডোমিনাল সার্জনরা, কিডনি সার্জন, অ্যাবডোমিন রিজিয়নে যারা যারা যে সার্জারি করে, এগুলা ইভেন হেড নেক সার্জনরাও কিন্তু এগুলা রাখে। ল্যাবিরিনথেক্টমি, অ্যাবলেশন, হিয়ারিং অ্যান্ড ভেস্টিবুলার সিস্টেম। আমরা কিন্তু এই নার্ভগুলো না কেটে পুরো ল্যাবিরিন্থ, যে বনি ল্যাবিরিন্থ এবং মেমব্রেনাল ল্যাবিরিন্থের কথা বললাম, সেই মেমব্রেনাস ল্যাবিরিন্থটা কিন্তু আমরা কেটে ফেলতে পারি। এটা ট্রান্সক্যানাল, একদম কানের ছিদ্রের ভিতর দিয়ে প্রমন্টরি ভেঙে ভিতর থেকে কিন্তু এই প্রমন্টরের ওয়াল তো এখানে আছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখে ওগুলা নিয়ে আসতে পারি। মোটামুটি 80-90% নিয়ে আসলে এরপরে পেশেন্টের আর পারে। এবং কখনো কখনো ট্রান্সমাস্টয়েড, মানে পোস্টেরিকুলারলি মাস্টারেক্টমি করে তাহলে আমরা এটা করতে পারি। এই সমস্ত সার্জারি আমরা আসলে দেখিনি। থ্যাংক ইউ ফর টুডে। আমি মিনিয়াস ডিজিজ সম্পর্কে মেইনলি যে কথাটা বললাম, এটা একটা কানের রোগ, এটার জন্য ভার্টিগো হয়, ডেফনেস হয়, টিনিটাস হয়। আমরা ডায়াগনোসিস করতে পারবো, ক্লিনিক্যাল এক্সামিনেশনে কিছু পাওয়া যাবে না, সাথে শুধু হিয়ারিং লসের জন্য কিছু টিউনিং ফর্ক টেস্ট এবং অন্যান্য কিছু পাওয়া গেল। আমরা যখন অডিওমেট্রি করলাম, দেখলাম বয়সের ব্যাপার আছে, এইজের ব্যাপার আছে, সেক্সের ব্যাপার আছে, যেগুলো আমরা বলছি ফিমেল মেল থেকে বেশি এফেক্টেড হয়, মেটাবলিক ডিজিজ আছে কিনা, এই জিনিসগুলো দেখে আমরা সাধারণত এটা একটা মেডিকেল কন্ডিশন, আমরা এটার এভাবেই ট্রিটমেন্ট করে থাকি। আমি একটু সময় এখনো আমার আছে, আমি দেখতে পাচ্ছি যে আমি গত ক্লাসে স্টেপিডেক্টমির একটা ইয়ে দেখাতে চেয়েছিলাম, এটা দেখাতে পারি নাই। যদি সম্ভব হয় এখন যদি প্লে করে, তাইলে আমি একটু স্টেপিডেক্টমির ইয়েটা, সার্জারিটা যদি আমি দেখাতে পারি। আমরা গত ক্লাসে যেটা এটা না, সার্জারিটা দেখানো হয় নাই। যদি প্লে করে তাহলে এটা আমি স্টেপিডেক্টমি অপারেশন, হ্যাঁ, স্টেপিডেক্টমি অপারেশনটা ওরা লেজার দিয়ে করছে। আমি কিছু বলে গেছিলাম, আমি পরে দেখলাম যে আসলে
অপারেশনটা ইয়ে থেকে silent এনে otosclerosis. হ্যাঁ And the অটোস্ক্লেরোসিসের procedure was জন্য being যে performed endoscopically with the use of a KTP পারমিয়েটাল laser. সার্জারি, এটা একটা We পারমিয়েটাল begin কানের with a ছিদ্রের ভিতর দিয়ে tympanomeatal অপারেশনটা flap, করা which is হয় elevated using এবং beaver এখানে blades, and then a round knife ইয়েটা and তুলে 1 in 1,000 স্কিনটা তুলে neuropathies. তারপরে The middle ear is now entered using the 3mm round knife. এই যে মিডলের ভিতরে And it's ঢুকলাম। important to note with the endoscopic technique that the chorda tympani is usually not disturbed এন্ডোস্কোপ in the majority of দিয়ে patients. দেখা যেতে পারে A nice view of the মাইক্রোস্কোপ দিয়ে। anterior এখানে fenestral যেটা এটা হলো otosclerosis can be seen স্ট্যাপিডিয়াস using স্ট্যান্ডার্ড a 0 and 30 পিরামিডাল degree প্রসেস endoscope স্ট্যাপিডিয়াস with মাসল excessive blood লং node প্রসেস দ্য ইনকাস vasculature noted anteriorly. The incudostapedial joint is divided with a joint ইন্টারস্টিপিডিয়াল knife, জয়েন্ট। and then the disease confirmed with the use of a আমরা rosin এই needle, জিনিসটাকে showing কেটে that দিতে the হবে, stapes is স্ট্যাপিসটাকে moving সরাই ফেলতে superiorly হবে, to এখানে একটা inferiorly, but ছিদ্র not করে anteriorly একটা to প্রস্থেসিস posteriorly. বসাই দিতে The হবে। incus আমরা is also সাধারণত seen এটা mobile. সিজার দিয়ে কাটি, কিন্তু The ওরা KTP লেজার দিয়ে laser is কেটিপি used to লেজার দিয়ে divide the কাটে। stapedius tendon and also এটা used অস্ট্রেলিয়ান to একটা সার্জনের একটা divide the ইয়ে। posterior crus of the stapes as close to the ওদের oval হসপিটালে window যখন as কোনো possible. যন্ত্রপাতির জন্য বলা হয়, ডিমান্ড An দেওয়া পাওয়া advantage of যায়, the আমাদের endoscope ওখানে is টাকার that কথা the শুনে আর কেউ anterior কিনতে crus চায় can না। easily be seen, and the KTP laser may be used to score the anterior crus as well. A pick is used now to fracture inferiorly the stapes bone, and the bone, which measures approximately 2 by 3 millimeters, is now removed and can be seen in this view. The dense otosclerosis can be seen adjacent to the facial nerve and nearly completely obliterating the oval window in this view. A facial nerve stimulator is used to confirm that this is not a duplicate facial nerve, and then a 4.5 ফেশিয়াল নার্ভ, এটা measure অপারেশন is করলে used to ফেশিয়াল measure নার্ভ from the ইনজুরি হতে lateral পারে। surface of the যে টিউবের incus ভিতরে down to থাকে the ওটার oval নাম window. ফ্যালোপিয়ান টিউব। এটা আমরা মাপতেছি কি সাইজের প্রস্থেসিস দেওয়া হবে। Drill is used due to the thickness of the foot plate. A 0.6 এটা স্টেপিডোটমি করা হচ্ছে। millimeter ski de burr is used to enter posteriorly and inferiorly in the oval window, where the sacula is furthest away from the oval window. A prosthesis which measures 4.5 by 0.5 millimeters and made of nitinol is then placed first into the fenestra using the rosin needle, and then placed around the mid shaft of the incus in a perpendicular fashion. মেলিয়াসের মধ্যে এরকম করে দিলে KTP laser is আটকে then যায়, used আবার to লেজার crimp. দিলে এটা লুজ হয়ে গেল। Along with the manual crimpers, there's been inadequate crimping using the laser. ন্যানো ক্রিম্পার, খুবই ছোট ক্রিম্পার বা টাইট করে Finally, a দেওয়ার fat মতো। graft from the patient's lobule is placed around the stapedotomy to prevent perilymph leak. ফ্যাট ফ্রম দ্য লোবিউল, একটু চর্বি ওটার পাশে দিয়ে দিলে And চতুর্দিকটা then হিল করে the গেল। tympanomeatal flap is replaced into its usual position. আবার চামড়াটা কানে পর্দা এবং পিছনের চামড়াটা আবার আগের জায়গায় Using বসিয়ে দেওয়া gelfoam হলো। siloxane. The মাইক্রো patient woke সার্জারি, up with nearly এগুলোকেই instant বলে মাইক্রো improvement in সার্জারি। hearing. আমরা আমাদের দেশে স্টেপিডেক্টমি অপারেশন কিন্তু আমরা সবাই করি। আমাদের এখানে টোটাল আমাদের ইএনটি সার্জনের সংখ্যা সারা বাংলাদেশে 700-র কাছাকাছি, অন্তত 15-20 জনে তো আমরা করে থাকি। কাজেই তবুও আমাদের অনেক রোগী এই সার্ভিসটা আমাদের কাছে পায়। এটা তো এটাও কম কথা না। আমি আজকে শিওর না এটা গেল কিনা ভিডিওটা ঠিক মতো। This patient had left-sided otosclerosis, and the procedure was being performed endoscopically with the use of a KTP laser. We begin with a tympanomeatal flap, which is elevated using beaver blades, and then a round knife and 1 in 1,000 neuropathies. The middle ear, and it's important to note with the majority of patients. The incudostapedial anterior crus can easily be seen, and the KTP laser is used to confirm that this is not a duplicate point. আমার ছবি আমি দেখছি না বলে আমার সন্দেহ হচ্ছে যে এটা আদৌ যাচ্ছে কিনা। A fat graft from the palatal flap is replaced in the instant improvement in hearing.
ঠিক আছে, থ্যাংক ইউ ফর টুডে।